লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আলোর আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা কি দেখেছিলাম? প্রতিফলন সম্পর্কে জেনেছিলাম, আর কোনো একটা দর্পণ কত রকমের হয়, দর্পণের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে R = 2f, অর্থাৎ কোনো একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধকে আমরা স্মল r দিয়ে লিখি, আর ফোকাস দৈর্ঘ্যকে আমরা f দিয়ে লিখি। তো এই বক্রতা ব্যাসার্ধের সাথে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্ক R = 2f, এই সম্পর্কটা আমরা আজকের ক্লাসে প্রমাণ করব। ক্লিয়ার? চলো, তো এই সম্পর্কটা প্রমাণ করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুটো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। কি? একটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে যে উপাক্ষীয় রশ্মি কাকে বলে আর প্রান্তিক রশ্মি কাকে বলে। তো উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি, এই বিষয়টা কি এইটা আমাদের একটু জানতে হবে এই প্রমাণটা করতে গেলে। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম ধরো কোনো একটা অবতল দর্পণ কল্পনা করলাম। তাহলে ধরো এই একটা অবতল দর্পণ। অবতল দর্পণ মানে কি? যার ভিতর দিকে কোন সারফেস আছে? প্রতিফলক তল আছে। এই যে ভিতর দিকে প্রতিফলক তল আছে, অর্থাৎ নিচু দিকটাতে যদি প্রতিফলক তল থাকে তাহলে সেই দর্পণকে আমরা কি বলি? অবতল দর্পণ। এদিকে আমরা একটা উত্তল দর্পণ কল্পনা করছি। তো ধরো এই হচ্ছে একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে কি? যার উঁচু দিকটাতে প্রতিফলক তল বা রিফ্লেক্টেড সারফেস আছে, তাই তো? যার বাইরের দিকে রিফ্লেক্টেড সারফেস, এই সারফেসটা রিফ্লেক্টেড সারফেস বা প্রতিফলক তল, তাহলে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো আমরা এই দর্পণের ধরো একটা প্রধান অক্ষ টেনে নিই। প্রধান অক্ষ মানে কি? একটা বক্রতা কেন্দ্র এবং মেরু দিয়ে যায় একটা লাইন, যেই লাইনটা দর্পণটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তো এক্ষেত্রে একটা আমরা প্রধান অক্ষ টেনে ফেলি। তো এই হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এবার ধরো অসংখ্য আলোকরশ্মি এই অবতল দর্পণ এবং উত্তল দর্পণে গিয়ে পড়লো। আমরা ধরে নিচ্ছি অসংখ্য আলোকরশ্মি, একগুচ্ছ আলোকরশ্মি এই অবতল দর্পণ বা উত্তল দর্পণে গিয়ে পড়ছে। তাহলে ধরো এই একটা রশ্মি গিয়ে পড়লো, এই একটা রশ্মি গিয়ে পড়লো, এই একটা রশ্মি গিয়ে পড়লো, এরকম অসংখ্য রশ্মি কি হচ্ছে না এই অবতল দর্পণে গিয়ে পড়ছে। ঠিক আছে, সিমিলারলি এখানেও তাই, অসংখ্য রশ্মি এই অবতল দর্পণে গিয়ে পড়ছে, এই উত্তল দর্পণে গিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে একগুচ্ছ আলোক রশ্মি কোনো একটা উত্তল বা অবতল দর্পণে গিয়ে পড়লো। শুনবে, উপাক্ষীয় রশ্মি কাকে বলছে? উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে যেই রশ্মিগুলো অবতল দর্পণের বা উত্তল দর্পণের প্রধান অক্ষের খুব কাছাকাছি আছে, প্রধান অক্ষের খুব কাছাকাছি আছে। তাহলে দেখো এই যে রশ্মিটা, এই রশ্মিটা, এই রশ্মিটা, এরা কি এই প্রধান অক্ষের খুব কাছাকাছি আছে। তার মানে এই রশ্মিটাকে বা এই রশ্মিটাকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। কি বলবো? উপাক্ষীয় রশ্মি। সিমিলারলি এই উত্তল দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি কাকে বলবো? যেই রশ্মিগুলো, যেমন দেখো এই রশ্মিটা ছবিতে আমি এঁকেছি বা এই রশ্মিটা আমি ছবিতে এঁকেছি, এই দুটো রশ্মি প্রধান অক্ষের দেখো খুব কাছাকাছি অবস্থিত। তো এই দুটো রশ্মিকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। তাহলে এই যে রশ্মিগুলো আমরা পাচ্ছি, এই রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মি কারা? উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে যেই রশ্মিগুলি কোনো একটি দর্পণের প্রধান অক্ষের খুব কাছাকাছি অবস্থিত। এটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, তো প্রধান অক্ষের খুব কাছাকাছি অবস্থিত। এখানে এটা প্রধান অক্ষ, এর খুব কাছাকাছি অবস্থিত, সেই রশ্মিগুলোকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। তাহলে ধরো এরকম ভাবে তুমি লিখে দিতে পারো যে এই অঞ্চলে যে রশ্মিগুলো গিয়ে পড়ছে, এই অঞ্চলটাতে তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। সিমিলারলি এদিকের এই অঞ্চলটাতে যে রশ্মিগুলো গিয়ে পড়ছে, অর্থাৎ প্রধান অক্ষের খুব কাছে যে রশ্মিগুলো গিয়ে পড়ছে, তাদেরকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। চলো, এটা তো ক্লিয়ার উপাক্ষীয় রশ্মি কাকে বলে। তাহলে উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে যেই রশ্মিগুলি প্রধান অক্ষের খুব কাছাকাছি, মানে প্রধান অক্ষের গা ঘেঁষে একবারে দর্পণে গিয়ে পড়ছে, সেই রশ্মিগুলোকে আমরা কি বলছি? উপাক্ষীয় রশ্মি। এইবার প্রান্তিক রশ্মি কাকে বলা হচ্ছে? উপাক্ষীয় রশ্মি বাদ দিলে দেখো এই রশ্মিটা, এই রশ্মিটা, বা তুমি এদিকে এই রশ্মিটা, এই রশ্মিটা, এই চারটে রশ্মি দেখো এই প্রধান অক্ষ থেকে অনেকটা দূরে অবস্থিত, প্রধান অক্ষ থেকে অনেকটা দূরে অবস্থিত। তো এই রশ্মিগুলোকে আমরা কি বলবো? প্রান্তিক রশ্মি। যেমন এই দুটো রশ্মি হচ্ছে প্রান্তিক রশ্মি,
এ দুটো প্রান্তিক রশ্মি, এ দুটো প্রান্তিক রশ্মি। সিমিলারলি এই ছবিটাতে কি কি হবে, এইটা একটা প্রান্তিক রশ্মি, এটা একটা প্রান্তিক রশ্মি, এটা একটা প্রান্তিক রশ্মি, এটা একটা প্রান্তিক রশ্মি। ক্লিয়ার? তাহলে উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি কাকে বলছে? উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে যে রশ্মিগুলি প্রধান অক্ষের খুব কাছাকাছি একদম গা ঘেঁষে দর্পণে গিয়ে পড়ছে, তাদেরকে আমরা নাম দিয়ে দিচ্ছি উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তিক রশ্মি কারা? যে রশ্মিগুলি প্রধান অক্ষ থেকে দূরে অবস্থিত, তাদেরকে আমরা কি বলছি? প্রান্তিক রশ্মি। কোনো অসুবিধা? চলো, তাহলে উপাক্ষীয় রশ্মি বোঝা গেছে। এরপর আর একটা ছোট্ট জিনিস আমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো আমি এখানে একটা বৃত্তের ছবি আঁকছি। পারফেক্ট বৃত্ত হয়েছে একদম। চলো, তাহলে এই আমি একটা বৃত্তের ছবি আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তটার ধরো আমি বললাম সেন্টার বা কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে বৃত্তটার কি? কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। এইবার এই বৃত্তের পরিধির ওপর তুমি যে কোনো বিন্দু নাও, তাহলে পরিধির ওপর তুমি এই একটা বিন্দু নিলে, এই একটা বিন্দু নিলে, এই একটা বিন্দু নিলে, এই একটা বিন্দু নিলে, তাহলে এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। আর পরিধির ওপর আমি যে কোনো 4টে বিন্দু নিয়েছি। এইবার যদি আমরা এই 4টে বিন্দুতে লম্ব টানি, এই যে 4টে বিন্দু পেয়েছি এ বি সি ডি, যদি তুমি নাম দাও, তাহলে এই 4টে বিন্দুতে যদি আমরা লম্ব টানি, তাহলে লম্বটা কোন দিক দিয়ে যাবে? একটু ভেবে উত্তর দাও, একটু ভেবে উত্তর দেবে, ঠিক আছে? কি একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তো আমি যে কোনো পরিধির ওপর যে কোনো 4টে বিন্দু নিলাম, তো সেই 4টে বিন্দু দিয়ে যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা কোন দিকে যাবে? দেখো, এখানে যদি আমরা লম্ব টানি, এই লম্বটা কোন দিকে আসবে? একদম এই বিন্দুতে টাচ করবে। সিমিলারলি এখানে লম্ব টানলে এই বিন্দুতে টাচ করবে, এখানে লম্ব টানলে এই বিন্দুতে টাচ করবে, এখান থেকে লম্ব টানলেও একদম সেন্টারে গিয়ে টাচ করবে। তার মানে কোনো একটা বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা কিন্তু ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, অর্থাৎ কেন্দ্র দিয়েই যাবে। এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কি বললাম? কোনো একটি বৃত্তের যদি আমরা পরিধির ওপর যে কোনো বিন্দু নিই, আর সেখান থেকে যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা সব সময় তার কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। যেমন ধরো এইখানে তুমি একটা বিন্দু নিলে, দিয়ে এখানে তুমি লম্ব টানতে চাইছো, তাহলে এই যে লম্বটা হবে, এই লম্বটা কোন দিকে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। এখানে বিন্দু নাও, লম্ব টানো, কেন্দ্র দিয়ে যাবে। যেখানেই তুমি বিন্দু নাও কেন, পরিধির ওপর যেখানেই বিন্দু তুমি নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতেই যদি আমরা লম্ব টানি, লম্বটা বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। ক্লিয়ার? চলো, এই দুটো পয়েন্ট বোঝা গেছে। প্রথম পয়েন্ট হচ্ছে উপাক্ষীয় রশ্মি, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনো বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ওপর যদি আমরা লম্ব টানি, লম্বটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। কোনো অসুবিধা নেই। চলো, বুঝে গেলাম এটা। এবার আমরা ইজিলি প্রমাণ করতে পারবো যে r ইজ ইকুয়াল টু 2f। r ইজ ইকুয়াল টু 2f। আর কাকে বলছে? আর মানে নিশ্চয়ই মনে আছে, বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ কোনো একটা দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ, যাকে r দিয়ে লেখা হয়। আর একটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য f। এই দুইয়ের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? স্মল আর, বা অনেক বই ক্যাপিটাল আরও লেখা আছে, তো কোনো অসুবিধা নেই। বক্রতা ব্যাসার্ধ, যেটাকে স্মল আর দিয়ে ইন্ডিকেট করি, সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে মনে আছে? মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, তাকে আমরা বলছি ফোকাস দৈর্ঘ্য। তো 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, এটাকে আমরা প্রমাণ করব ফোকাস দৈর্ঘ্যকে f দিয়ে লিখে। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে r ইজ ইকুয়াল টু 2f। এইটা আমাদের প্রমাণ করতে হবে, r ইজ ইকুয়াল টু 2f, যেখানে r সমান বক্রতা ব্যাসার্ধ আর f সমান হচ্ছে কি? ফোকাস দৈর্ঘ্য। f সমান ফোকাস দৈর্ঘ্য, এটাকে আমরা প্রমাণ করব। ঠিক আছে, চলো, এই প্রমাণটা অবতল দর্পণের জন্যও হয়, আবার উত্তল দর্পণের জন্যও হয়। তো আমরা ফার্স্ট অবতল দর্পণের জন্য এটাকে প্রমাণ করব। তাহলে অবতল দর্পণের জন্য আমরা প্রমাণ করব কি না, r ইজ ইকুয়াল টু 2f। প্রথম কার জন্য করব? অবতল দর্পণের জন্য। এই প্রমাণটা আমরা প্রথম করব অবতল দর্পণের জন্য।
ঠিক যেভাবে তোমরা ক্লাস 9-10-এ ম্যাথসে তোমার ওই এক্সট্রা উপপাদ্য যেগুলো হয় সেগুলোকে যেভাবে প্রমাণ করো ঠিক সেভাবেই কিন্তু প্রমাণ করব, কিচ্ছু শক্ত নেই, একদম সোজা, শুধু বিষয়টা একবার বুঝে নাও, তারপর নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা অবতল দর্পণের জন্য প্রমাণ করবো r = 2a। তাহলে তার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে। তাহলে প্রথম আমরা একটা অবতল দর্পণের ছবি এঁকে ফেলি। তাহলে ধরো এই একটা অবতল দর্পণ, একটু বড় করে আঁকি, ঠিক আছে, 1 মিনিট। আমরা একটা অবতল দর্পণের প্রথম ছবি এঁকে ফেলি। চলো, এই একটা অবতল দর্পণ, ঠিক আছে। তাহলে এই অবতল দর্পণটা কোনো একটা গোলকের অংশ, যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আমরা বলি বক্রতা কেন্দ্র। তাহলে এই অবতল দর্পণটার এই দিকটা হচ্ছে রাফ সারফেস আর ভিতর দিকটা হচ্ছে প্রতিফলক তল, রিফ্লেক্টেড সারফেস, তার জন্য এটা অবতল দর্পণ। অর্থাৎ নিচু দিকটা যদি প্রতিফলক তল হয় তাকে আমরা বলি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণটা দেখো কোনো না কোনো গোলকের অংশ, সেই গোলকের কোনো না কোনো আমি একটা কেন্দ্র পাবো। তাহলে মোটামুটি ধরো এই একটা আমি আমার আন্দাজ মতো একটা কেন্দ্র পেলাম, এই কেন্দ্রটাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র, সি। আচ্ছা, এই দর্পণটার মেরু কোনটা? মেরু মানে ঠিক দর্পণের মাঝের অংশ যাকে আমরা বলি মেরু। তাহলে পি হচ্ছে মেরু। তাহলে আমি একটা অবতল দর্পণ কল্পনা করলাম, যেই অবতল দর্পণটার বক্রতা কেন্দ্র কি? সি, মেরু হচ্ছে কি? পি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এই বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে যদি আমরা কোনো একটা লাইনকে কল্পনা করি, সেই লাইনটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। কি বলবো? প্রধান অক্ষ। তাহলে এই যে লাইনটা আমরা কল্পনা করছি এই লাইনটা হচ্ছে কি না প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র এবং মেরুগামী যে রেখাংশ বা সরল রেখা তাকে আমরা বলি কি না প্রধান অক্ষ। তাহলে আমি একটা অবতল দর্পণ কল্পনা করেছি, নাম দিয়ে দিই। ধরো আমি এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এম ড্যাশ। তাহলে এম পি এম ড্যাশ এটা হচ্ছে একটা কি? অবতল দর্পণ। যেই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা? সিটা, মেরু কোনটা? পিটা। ক্লিয়ার? এত দূর পর্যন্ত কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করব? আমাদের তো প্রমাণ করতে হবে r = 2f। তাহলে f মানে ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য প্রমাণ করতে গেলে অবশ্যই নিশ্চয়ই কোনো রশ্মিকে নিয়ে গিয়ে দর্পণে ফেলতে হবে। কেমন রশ্মিকে ফেলতে হবে? ফোকাস বিন্দু পেতে গেলে কেমন রশ্মিকে ফেলতে হবে? না প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মিকে আমাকে অবতল দর্পণে নিয়ে গিয়ে ফেলতে হবে। ঠিক তো? চলো তাহলে আমি ধরে নিচ্ছি প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যেটা দর্পণে গিয়ে পড়ছে। তাহলে দর্পণে গিয়ে পড়লো, আমি তার নাম দিলাম এ আর এই যে নাম দিলাম বি। তাহলে এ বি হচ্ছে কি না আপতিত রশ্মি। দেখো প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যেটা অবতল দর্পণে গিয়ে কি হলো? পড়লো, অবতল দর্পণে গিয়ে পড়লো। তাহলে যে রশ্মিটা গিয়ে পড়লো তাকে আমরা কি বলি? আপতিত রশ্মি। তাহলে চলো এবি হচ্ছে কি? আপতিত রশ্মি। এইবার আমরা কি জানি? আমরা জানি যে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণে গিয়ে পড়ে তাহলে ওই রশ্মিটা প্রধান অক্ষের ওপর একটা বিন্দু পাবো, যেই বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে, আর সেই বিন্দুটাকেই আমরা কি বলবো? ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। মনে পড়ছে মুখ্য ফোকাস কাকে বলে? অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলেছিলাম আমরা মুখ্য ফোকাস। ঠিক? তাহলে এক্ষেত্রে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এবি দর্পণে গিয়ে পড়েছে, তাহলে এই রশ্মিটাও নিশ্চয়ই কার মধ্য দিয়ে যাবে? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। আর মুখ্য ফোকাস কোথায় অবস্থিত হবে? প্রধান অক্ষের ওপরে অবস্থিত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের মুখ্য ফোকাস, যাকে ধরো আমি এরকম এফ দিয়ে ইন্ডিকেট করছি, তাহলে যেহেতু এই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে গিয়ে পড়েছে, তাহলে অবতল দর্পণ কি করবে? একে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর যখন ছবি আঁকবে ছবিতে যেন অ্যারোটা দিতে হবে, আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই ক্ষেত্রে আমি কি বলছি? এবি রশ্মিটা গিয়ে পড়লো, প্রতিফলনের পর সেটা কোন দিকে যাবে? যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি তাই সেটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তাহলে রশ্মিটা বি থেকে এফ বিন্দু হয়ে এদিকে বেরিয়ে এলো, ধরো আমি এই বিন্দুটার নাম দিলাম বিডি। তাহলে এবি হচ্ছে কি? আপতিত রশ্মি, আর বিডি হচ্ছে কি? প্রতিফলিত রশ্মি। কি? প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? কোনো অসুবিধা? চলো এই জায়গাটাতে যদি আমরা লিখতে চাই তাহলে আমাকে বলো বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই ছবি থেকে যদি আমি বলি বক্রতা ব্যাসার্ধ কোনটা, তাহলে বক্রতা ব্যাসার্ধকে আমার বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই ছবিতে আমরা যদি বলি যে বক্রতা ব্যাসার্ধ
বক্রতা ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে গোলকটা বা দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। অথবা আমরা এটাও বলেছিলাম যে বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই দূরত্বটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। তাহলে সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা? বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্ব, অর্থাৎ সিপি, যাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? স্মল আর দিয়ে ইন্ডিকেট করব। ঠিক আছে, চলো নেক্সট। ফোকাস দৈর্ঘ্য কোনটা? ফোকাস দৈর্ঘ্য কোনটা? ফোকাস দৈর্ঘ্য কোনটা? মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব তাকে আমরা কি বলি? ফোকাস দৈর্ঘ্য। তাহলে মুখ্য ফোকাস কোনটা? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাকেই আমরা বলি মুখ্য ফোকাস। তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস থেকে মেরুর যে দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, এটা কি আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। তার মানে এফপি হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তাহলে এফপি কে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? স্মল এফ দিয়ে। কারণ ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বকে আমরা স্মল এফ দিয়ে লিখি। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আর ইজ ইকুয়াল টু 2f। তার মানে আর এর জায়গায় আমরা যদি বসাই সিপি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে সিপি সমান 2 ইন্টু এফপি। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এই ছবি থেকে আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে সিপি, এই দূরত্বটা কি না, এই যে এফপি, এই দূরত্বটা ডবল, অর্থাৎ এই দূরত্বটার সাথে 2 গুণ করলে আমি এই দূরত্বটা পাবো। তাহলে এফপির ডবল হচ্ছে কি না সিপি। তাহলে সিপি সমান 2 ইন্টু এফপি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ছবি আমরা পুরো এঁকে ফেলেছি। তাহলে এই যে ছবিটা আমরা যা আঁকলাম সেটাকেই কি করব, যদি তোমাকে পরীক্ষায় প্রমাণ করতে দেয়, তাহলে শুধু প্রমাণটা করে দিলে তো হবে না, আমাকে তো লিখতে হবে আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিটাতে আমি কি এঁকেছি সেটা তো আমাকে স্যারকে বোঝাতে হবে। তার জন্য আমাকে কিছু না কিছু লিখতে হবে। তাহলে চলো আমরা যা যা এঁকেছি সেগুলোই লিখবো, এর বাইরে কিছু লিখবো না, নিজে বানিয়েও কিছু লিখবো না, আমি যা ছবি এঁকেছি সেটাকেই লিখবো ভাষাতে। ঠিক আছে, চলো তাহলে কি প্রথমে কি লিখতে হবে? তাহলে আমরা প্রথম অবতল দর্পণ কল্পনা করেছিলাম। তাহলে এম পি এম ড্যাশ হলো একটি অবতল দর্পণ, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এম পি এম ড্যাশ একটি অবতল দর্পণ। অবতল দর্পণ, ঠিক আছে, একটি অবতল দর্পণ যার যেই অবতল দর্পণটার বক্রতা কেন্দ্র কোনটা? বক্রতা কেন্দ্র, যার বক্রতা কেন্দ্র কোনটা? যার সি হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে যার বক্রতা কেন্দ্র সি কমা মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দুও তুমি বলতে পারো, মুখ্য ফোকাস কোনটা? এফ বিন্দুটা। এই যে এফ বিন্দুটা সেটা হচ্ছে কি? মুখ্য ফোকাস। ক্লিয়ার? দেখো আমি যেটুকু ছবি এঁকেছি সেটুকুই লিখলাম। আর কি এঁকেছি আমরা? আরও এঁকেছি আমরা যে এবি হচ্ছে একটা আপতিত রশ্মি আর বিডি হচ্ছে কি না একটা প্রতিফলিত রশ্মি। এবি হচ্ছে আপতিত রশ্মি আর বিডি হচ্ছে কি না প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, চলো সেটাও লিখে ফেলি। এবি হলো আপতিত রশ্মি, যে রশ্মিটা এসে পড়ছে আপতিত রশ্মি, এবং বিডি বিডি হলো প্রতিফলিত রশ্মি। চলো এতদূর পর্যন্ত লেখা কমপ্লিট আমাদের। এইবার তাহলে আমরা কি করলাম? অবতল দর্পণ কল্পনা করলাম, যার বক্রতা কেন্দ্রটাকে লিখে দিলাম, ফোকাস বিন্দুটাকে লিখে দিলাম, যার আপতিত রশ্মিকে আমি চিনিয়ে দিলাম, আর প্রতিফলিত রশ্মিকেও কিন্তু আমি চিনিয়ে দিলাম। ঠিক আছে, চলো এইবার যখন আমি প্রমাণ করতে চাইবো আমার আপতন কোণ লাগবে। আমরা জানি প্রতিফলনকে বুঝতে গেলে ডিটেলসে আমার আপতন কোণ লাগবে, প্রতিফলন কোণ লাগবে। তো আপতন কোণ আর প্রতিফলন কোণ আমি কাকে বলি? আপতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, আর প্রতিফলন কোণ মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলি প্রতিফলন কোণ। তো আপতন কোণ আর প্রতিফলন কোণ পেতে গেলে আমাকে অভিলম্ব টানতে হবে। কি করতে হবে? অভিলম্ব টানতে হবে। ঠিক, চলো তাহলে আমরা অভিলম্ব টানবো। অভিলম্ব কোথায় টানি?
অভিলম্ব টানি আপতন বিন্দুতে, আপতন বিন্দু দিয়ে যাবে এরকম একটা অভিলম্ব। তাহলে আপতন বিন্দু কোনটা? যেই বিন্দুতে এসে রশ্মিটা পড়েছে তাকে আমরা বলি আপতন বিন্দু, তার মানে বিটা হচ্ছে আপতন বিন্দু। এইবার এই বি দিয়ে আমি অভিলম্ব টানবো। কোথায় অভিলম্বটা টানবো? এই যে তলটা আছে এই তলের ওপর অভিলম্ব টানবো, এই তলের ওপর অভিলম্ব টানবো। এবার তুমি বলো যে এখানে যখন আমরা অভিলম্ব টানবো সেই অভিলম্বটা যাবে কোন দিকে, এইটাই বোঝার জিনিস, যে এখানে যে আমরা অভিলম্ব টানবো সেই অভিলম্বটা যাবে কোন দিকে, এইটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, চলো তাহলে এখানে অভিলম্ব টানলে অভিলম্বটা যাবে কোন দিকে। আমরা একটু আগে কি দেখলাম? আমরা একটু আগেই দেখলাম যে যদি কোনো একটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে যদি আমরা অভিলম্ব টানি সেই অভিলম্বটা সব সময় ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। এখানে অভিলম্ব টানলেও কেন্দ্র দিয়ে যাবে, এখানে অভিলম্ব টানলেও কেন্দ্র দিয়ে যাবে, এখানে অভিলম্ব টানলেও কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ যদি কোনো একটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে যদি আমরা অভিলম্ব টানি বা লম্ব টানি সেই লম্বটা ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়। ঠিক, চলো এইবার এই যে অবতল দর্পণটা আমি এঁকেছি, এই অবতল দর্পণটা কি অ্যাকচুয়ালি কোনো একটা বিশাল বড় এরকম গোলকের অংশ, একটা বিশাল বড় এরকম গোলকের অংশ যার কেন্দ্র হচ্ছে সি, যার কেন্দ্র হচ্ছে সি। এবার যদি আমি এই বিন্দুতে লম্ব টানি তাহলে অবশ্যই দেখো এই বিন্দুটা এই বৃত্তটারই পরিধির ওপর অবস্থিত। তাহলে যদি পরিধির ওপর অবস্থিত হয় তাহলে এখান থেকে যখন লম্ব টানবো সেটা এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে, এই কেন্দ্র দিয়ে যাবে, কারণ অবশ্যই এখান থেকে লম্ব টানলে লম্বটা সি বিন্দু দিয়ে যাবে। কোন দিকে যাবে? সি বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো তাহলে আমরা কি করব, মুছে দিই এটা, চলো মুছে দিলাম। এইবার আমরা যদি বি বিন্দু দিয়ে লম্ব টানি তাহলে লম্বটা কোন দিকে যাবে? একদম বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা হচ্ছে আমাদের কি না অভিলম্ব। ক্লিয়ার? তাহলে বিসি কি? বিসি হচ্ছে অভিলম্ব। কেন বিসি অভিলম্ব? কেন সেটা সি বিন্দু দিয়ে গেল? নিশ্চয়ই বোঝা গেছে যে যদি এটা এই যে অবতল দর্পণটা এটাতে অ্যাকচুয়ালি কোনো একটা গোলকের অংশ, তা এখানে 2D তে এঁকেছি মানে তুমি বৃত্ত হিসেবে ভাবতে পারো ব্যাপারটাকে। তো এই গোলকের বা এই বৃত্তটার পরিধির ওপর একটা বিন্দু হচ্ছে বি, সেখান থেকে যদি আমরা লম্ব টানি সেটা সব সময় এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। আর কোনো একটা এই দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকেই তো আমরা বক্রতা কেন্দ্র বলেছি। তাহলে বক্রতা কেন্দ্রটা অ্যাকচুয়ালি কি? এই গোলকটা যে গোলকের অংশ তার কেন্দ্র। তাহলে এখান থেকে লম্ব টানলে সেটা কেন্দ্র দিয়েই যাবে। তার মানে বিসি হচ্ছে কি অভিলম্ব। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা একটা ছোট্ট মতো এখানে লিখে দিই কি না বিসি হলো কি অভিলম্ব। তাহলে অভিলম্ব আমরা টেনে ফেললাম বা বুঝে নিলাম। চলো তাহলে কি কি লিখলাম এখনো পর্যন্ত? এমপি এম ড্যাশ একটি অবতল দর্পণ যার বক্রতা কেন্দ্র সি, মুখ্য ফোকাস এফ, এবি হলো আপতিত রশ্মি, বিডি হলো প্রতিফলিত রশ্মি। এটা যেটুকু আমি ছবি এঁকেছি সেটুকু। আর কি করলাম? আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। কেন? কারণ আমাকে আপতন কোণ প্রতিফলন কোণ জানতে হবে, আর সেটা জানতে গেলে আমাকে অভিলম্ব জানতে হবে। কারণ অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপতন কোণ বলে, আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলে। তো আমরা এখানে অভিলম্ব টানলাম। অভিলম্ব কোনটা? অভিলম্ব হচ্ছে বিসি হচ্ছে অভিলম্ব। তাহলে আমরা লিখে দিলাম বিসি হলো অভিলম্ব। তার নিচে আমরা লিখে দেব অথেব আপতন কোণ। আপাতন কোণ কি দিয়ে ইন্ডিকেট করি আপতন কোণকে? আই দিয়ে। তাহলে আপতন কোণ কোনটা? আপতন কোণ কাকে বলে? প্রতিফলনের একদম প্রথম ক্লাসে আমরা বলেছিলাম আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে। তাহলে চলো আপতিত রশ্মি কোনটা? আপতিত রশ্মি মানে হচ্ছে এবি। অভিলম্ব কোনটা? বিসি। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করছে তার মানে কোন কোণটা? এই কোণটা। এই কোণটা হচ্ছে আপতন কোণ। এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই। ঠিক? তাহলে আপতন কোণ আই সমান কোনটা? অ্যাঙ্গেল এ বি সি। ঠিক তার নিচে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কাকে বলছে? প্রতিফলন কোণ মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে। তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা? তাকাও এদিকে, বিডি। এই বিডিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই যে বিডি, এই বিডি হচ্ছে কি না প্রতিফলিত রশ্মি। তাহলে এই প্রতিফলিত রশ্মি অভিলম্ব কোনটা? বিসি। তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করছে
প্রতিফলিত রশ্মি কোনটা? বিটি। অভিলম্ব কোনটা? বিসি। তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলি প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ কোনটা? দেখো এই যে কোণটা, এইটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ আর। ঠিক, লিখে ফেলি। প্রতিফলন কোণ আর সমান কোনটা? অ্যাঙ্গেল সি বি, সি বি এফ ও লিখতে পারো, বা সি বি ডি ও লিখতে পারো। সি বি ধরো এফ ই লিখলাম, সি বি এফ। ঠিক আছে, চলো। তাহলে এই গেল আমাদের যেটা লিখতে হবে। যদি প্রমাণ করতে দেয় তোমাকে তো কিছু লিখতে হবে, তাহলে আমরা যেটা ছবি এঁকেছি সেটাকেই খাতায় লিখবো, আলাদা করে কিন্তু কিছু লিখবো না। যেটুকু ছবি এঁকেছি দেখো এখানে আমি সেটুকুই লিখেছি, এর বাইরে কিছু বানিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা আপতন কোণ পেয়ে গেছি, প্রতিফলন কোণ পেয়ে গেছি। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। মুছে দিয়ে এটা লেখাটা লিখে নিয়েছো। এবার আমরা প্রমাণ করব। কি প্রমাণ করছি? সিপি সমান 2 ইন্টু এফপি, এইটা আমরা প্রমাণ করতে চাইছি। ওটা কি আমরা প্রমাণ করব? মুছে দিই এটা। তাহলে এবার হেডিং করে ফেলো প্রমাণ, যেমন ঠিক এক্সট্রা উপপাদ্যে আমরা করি ম্যাথে। এবার আমরা প্রমাণ করব। তাকাবে দিকে কিভাবে প্রমাণটা করছি, তাকাবে দিকে। আমরা কি এই কথাটা লিখতে পারি? কোণ এ বি সি সমান কোণ সি বি এফ, এই কোণটা আমরা লিখতে, এই কথাটা আমরা লিখতে পারি। কোণ এবিসি সমান কোণ সিবিএফ। কোথা থেকে লিখলাম এটা? বিশাল প্রেসার চলে এলো, তাই তো হঠাৎ করে এটা কি করে পেলাম আমরা? প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি ছিল? আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক তো? তার মানে দেখো এই এবিসি সমান হচ্ছে আপতন কোণ, আর সিবিএফ সমান হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে আমরা এটাই জেনেছিলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সব সময় সমান হবে। তাহলে আমরা লিখতেই পারি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। ব্র্যাকেটে এখানে কি লিখে দেব? প্রতিফলনের সূত্র। মানে আমরা এটাকে যেটা লিখলাম সেটা প্রতিফলনের সূত্র থেকে লিখলাম, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ঠিক আছে, চলো তারপর আমরা কিভাবে এগোবো? তাকাবে এদিকে, ভালো করে দেখবে। আমি লিখছি, এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারো। এটা 1 নাম্বার একটা ইকুয়েশন। চলো নেক্সট কি? নেক্সট অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটা অর্থাৎ আপতন কোণটা সমান হবে, তাকাও এদিকে, এই কোণটার সাথে, এই অ্যাঙ্গেলটার সাথে। কেন সমান হবে? আমি বলতে চাইছি অ্যাঙ্গেল এবিসি সমান কি? অ্যাঙ্গেল বিসিএফ বা বিসিপিও বলতে পারো, তোমার যেটা ইচ্ছা। অ্যাঙ্গেল বিসিএফ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান। কেন সমান? ছোটবেলায় পড়েছি অঙ্কে, এই দুটো কোণ দেখো একে অপরের কেমন? একান্তর কোণ। কেমন? একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলে? যখন দুটো সমান্তরাল সরল রেখা আছে আর তাদের কোনো ছেদক আছে, ধরো এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এরা একে অপরের সমান্তরাল, আর এই যে সরল রেখাটা হচ্ছে কি এদের ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটার মান কি হয়? সমান হয়। এই যে জেড এর মতো দেখতে হয়, জেড, এই যে জেড এর মতো, দেখো জেড এর মতো দেখতে, এই জেড এর মতো আমরা কোণকে কি বলি? একান্তর কোণ বলি। এই কোণটা আর এই কোণটা একে অপরের কি কোণ? একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা বলতেই পারি, তাকাও এদিকে, এই ছবিটাতে এই কোণটা আর এই কোণটা কি পরস্পরের সমান। কেন সমান? কারণ এবি আর এই প্রধান অক্ষ এরা পরস্পর সমান্তরাল, কারণ আমরা যে রশ্মিটাকে ফেলেছি সেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়েই পড়েছে। আর এই যে বিসিটা কি? ছেদক। যা মুছে গেল, 1 মিনিট। আর বিসিটা কি? বিসিটা হচ্ছে ছেদক। তার মানে যদি এই রশ্মিটা মানে এবি রশ্মিটার প্রধান অক্ষ সমান্তরাল হয় আর বিসিটা ছেদক হয়, তাহলে দেখো কোথাও না কোথাও এই কোণটা আর এই কোণটা হচ্ছে একে অপরের একান্তর কোণ। জেড এর মতো একটা কোণ তৈরি করছে, তো এই কোণটা আর এই কোণটা সমান, একান্তর কোণ লিখতে পারি। তাহলে এটাও আমরা লিখতে পারি। পাশে লিখে রেখে দেবো কি, পরে ভুলে যাবো তো না হলে, তাহলে পাশে লিখে দাও একান্তর কোণ। এরা হচ্ছে একে অপরের একান্তর কোণ। কোনো সমস্যা? এটাকে 2 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দাও, প্রমাণ হয়ে গেছে অর্ধেক। ঠিক আছে,
চলো তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এইবার ভালো করে তাকাও 1 নাম্বার আর 2 নাম্বারের দিকে। 1 নাম্বার ইকুয়েশনে বলা হচ্ছে এবিসি সমান সিবিএফ, 2 নাম্বার ইকুয়েশনে বলছি এবিসি সমান বিসিএফ। তাহলে দুটো ইকুয়েশনেরই তাকাও লেফট হ্যান্ড সাইডটা কিন্তু একই আছে, এখানেও আছে কি এবিসি, এখানেও আছে কি এবিসি। তাহলে যদি এবিসি সমান এটা হয় আবার এবিসি সমানই এটা হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, এবিসি সমান এটা আবার এবিসি সমান এটা, তাহলে অবশ্যই এই দুটো কোণ কি হবে, পরস্পরের সমান হবে। চলো তাহলে 1 ও 2 থেকে পাই, থেকে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছি, অ্যাঙ্গেল সিবিএফ সমান অ্যাঙ্গেল বিসিএফ পাচ্ছি। কি কি বললাম, যে অ্যাঙ্গেল সিবিএফ, তাহলে সিবিএফ মানে কোনটা, সিবিএফ মানে এই কোনটা, আর আরেকটা কি অ্যাঙ্গেল বিসিএফ, বিসিএফ মানে কোনটা, বিসিএফ মানে এই কোনটা, তাহলে এই কোনটা আর এদিকের এই কোনটা এরা পরস্পর কি হয়ে গেল, সমান হয়ে গেল। এটা আমি কিন্তু প্রমাণ করলাম, কোনো অসুবিধা, চলো কত এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার একটু ভালো করে এই ভিতরের এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটার দিকে তাকাও। কোন ত্রিভুজ, ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিএফ। যদি কোনো একটি ত্রিভুজের দুটি কোণ সমান হয়, দেখো এই যে বিসিএফ ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটার মান সমান, আমি এখনই প্রমাণ করে দেখালাম। তাহলে যদি কোনো একটি ত্রিভুজের দুটো কোণ এরকম সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটো বাহুর মান সমান হয়। তাহলে যেহেতু এই কোণটার এই কোণটা সমান আমরা প্রমাণ করে দিয়েছি, তার জন্য আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ বি সি এফ হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেমন, সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ, আবার বলছি এই কোণটা আর এই কোণটাকে আমরা সমান প্রমাণ করে দিয়েছি। তাহলে যখনই কোনো একটা ত্রিভুজের দুটো কোণ এরকম সমান হয়ে গেছে, তখন সেই ত্রিভুজটা অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে অবশ্যই বিসিএফ একটা কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যেই ত্রিভুজের দুটো বাহুর মান কেমন হয়, সমান হয়। তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজ বিসিএফ হয়, তাহলে ওই ত্রিভুজটার দুটো বাহু মানে কোনটা, একটা আমি বলতে পারি এই সিএফ, আর একটা আমরা বলতে পারি যে এই যে বিএফ। তাহলে এই দুটো হচ্ছে দুটো বিপরীত বাহু বা একান্তর বাহু, মানে পরপর দুটো বাহু, তো তার দুটো পরপর বাহু কেমন হবে, সমান হবে। তাহলে যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার জন্য সিএফ আর বিএফ এর মানটা কেমন হবে, সমান হবে। সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান। তাহলে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি প্রমাণ করে দিলাম, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, সিএফ সমান হচ্ছে কি বি এফ, বা তুমি এটাকে বিএফ না লিখে লেখো এফ বি, এফ বি। তাহলে সি এফ সমান হচ্ছে কি এফ বি। এই বাহুটা আর এই বাহুটা এই ত্রিভুজটার সমান। কোনো সমস্যা তো দূর পর্যন্ত, চলো কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে তো, ঠিক আছে এত দূর পর্যন্ত প্রমাণ হলো, ঠিক আছে। এবার খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে। এত দূর পর্যন্ত আমার হয়ে গেছে, এটাকে আমি ধরো 3 নাম্বার ইকুয়েশন নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে থাকুক এরকম। এবার যদি এই বি বিন্দুটা পি বিন্দুর খুব কাছে অবস্থিত হয়, মানে আমি বলতে চাইছি যদি এবি রশ্মিটা প্রধান অক্ষ থেকে এত দূরে অবস্থিত না হয়ে যদি প্রধান অক্ষের খুব কাছে অবস্থিত হয়, অর্থাৎ এবি রশ্মিটা যদি উপাক্ষীয় রশ্মি হয়, একটু আগেই বলেছিলাম উপাক্ষীয় রশ্মি কাকে বলে, যেই রশ্মিগুলি প্রধান অক্ষের খুব কাছে মানে গা ঘেঁষে দর্পণে পড়ে তাদেরকে আমরা কি বলি, উপাক্ষীয় রশ্মি। তাহলে যদি এই এবি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, মানে এবি রশ্মিটা এই প্রধান অক্ষ থেকে এত দূরে নয়, আরো কাছে অবস্থিত, একদম প্রধান অক্ষের কাছে অবস্থিত হয়, তাহলে এই বি বিন্দুটা পি বিন্দুটার খুব কাছে অবস্থিত হবে, বি বিন্দুটা পি বিন্দুটার খুব কাছে অবস্থিত হবে। তাহলে সেই ক্ষেত্রে শুনবে, এই যে এফ বি এর দূরত্ব আর এর দূরত্ব সমান হবে না, কিন্তু প্রায় সমান হবে। কি বলছি, সমান হবে না কিন্তু প্রায় সমান হবে।
কিভাবে বলছি আরেকবার তাকাও এদিকে। আমি ধরো বললাম এরকম একটা দর্পণ, তো এই ছবিটা, ঠিক আছে, আমি বলতে চাইছি যে রশ্মিটা অত দূরে পড়েনি, ওটা ছবিটা পরিষ্কার করে আঁকার জন্য আমরা ওরকম দূরে ফেলেছি। রশ্মিটা ধরো এভাবে গিয়ে পড়েছে, রশ্মিটা এইভাবে গিয়ে পড়েছে, তাহলে এইটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, আর এটা হচ্ছে আমার কি পি বিন্দু। তাহলে রশ্মিটা যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে বি আর পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হবে, খুব কাছাকাছি অবস্থিত হবে। তাকাও এদিকে, এই এফ একটা বিন্দু আমি কল্পনা করেছি এখানে, তো এফ আমি একটা বিন্দু কল্পনা করলাম, এই এফ থেকে আমি বি কে কানেক্ট করলাম, বেঁকে যাচ্ছে, এই বি কে আমি কানেক্ট করলাম এফ থেকে, এটা আমি এফ নাম দিলাম। এফ থেকে আমি কাকে কানেক্ট করলাম, এই বি কে কানেক্ট করলাম, আর এফ থেকে অলরেডি পি কানেক্ট আছে। তাহলে যদি বি আর পি বিন্দুটা খুব কাছাকাছি অবস্থিত হয়, তাহলে এই যে এফ বি এই দূরত্বটা আর এফ পি এই দূরত্বটা সমান কখনোই হবে না। আমি কখনোই বলতে পারি না সমান হবে, কখনোই বলতে পারি না সমান হবে, সমান হবে আমি কখনোই বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে এই এফ বি আর এফ পি এর মানটা প্রায় সমান হবে। কখন প্রায় সমান হবে? যদি এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়। উপাক্ষীয় রশ্মি মানে কি? যেই রশ্মিটা প্রধান অক্ষের গা ঘেঁষে পড়ছে। তাহলে যদি এবি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, তাহলে এই এফ বি এই দূরত্বটা আর এফ পি এই দূরত্বটা আর এই দূরত্ব আর এই দূরত্ব সমান কখনোই হবে না, দুজনের মান সমান হবে না, কিন্তু দুজনের মান প্রায় সমান হবে। মানে আমি বলতে চাইছি যেটা, যে যদি হয়তো বি বা এফ বি এর মান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে দেখবো এফ পি এর মান হচ্ছে কি 4.9 সেন্টিমিটার, 4.9 সেন্টিমিটার। দেখো প্রায় সমান, একটা যদি 5 হয় অন্যটা 4.9, সমান কখনোই নয়। কিন্তু এই যে দুটোর মান, এই দুটো রশ্মির মান কেমন হবে? প্রায় সমান হবে, প্রায় সমান হবে। যদি কি হয়? যদি এবি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, বলতে পারি এটা আমরা। ভালো করে আরেকবার, ভালো করে শুনবে, আরেকবার বলছি, যদি এবি রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয় তাহলে কি হবে? রশ্মিটা এত দূরে থাকবে না, প্রধান অক্ষের কাছে সরে চলে আসবে। তাহলে প্রধান অক্ষের কাছে সরে চলে এসেছে, তাহলে এই বি আর পি এই দুটো বিন্দু কাছাকাছি অবস্থিত হবে। তাহলে এফ থেকে যদি আমি বি কে কানেক্ট করি, এফ থেকে যদি আমি পি কে কানেক্ট করি, তাহলে এফ বি আর এফ পি এই দুটো সরল রেখা বা এই দুটো রেখাংশের মান সমান কখনোই হবে না। মানে এর মান 5, মানে এর মান 5, সেটা কখনোই হবে না, কিন্তু এদের মানটা প্রায় সমান হবে। কেমন হবে? প্রায় সমান হবে, মানে একজনের মান 5 হলে অন্যজনের মান 4.99, প্রায় সমান, নিয়ার ইকুয়াল টু। ঠিক বলতে পারি? চলো তাহলে আমরা একটা লাইন এখান থেকে লিখতে পারি ভেবে বিষয়টাকে, যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় এতদূর পর্যন্ত কিন্তু প্রমাণ করেছি, তারপরে যাচ্ছি, তারপরে বলছি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমি কি বলতে চাইছি, যে এই এফ বি আর এফ পি এদের মানটা কেমন হবে? প্রায় সমান হবে। এফ বি ইজ নিয়ার ইকুয়াল টু, এই যে ঢেউ খেলানো চিহ্নটা মানে হচ্ছে নিয়ার ইকুয়াল টু, প্রায় সমান। কার সাথে? এফ পি এর সাথে। এফ বি যদি এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, যদি এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি হয়, তাহলে এফ বি এর মান আর এফ পি এর মান প্রায় সমান হবে, সমান হবে না কিন্তু প্রায় সমান হবে। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এফ বি নিয়ার ইকুয়াল টু এফ পি, নিয়ার ইকুয়াল টু এফ পি লিখতে পারি। কোনো অসুবিধা? চলো, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব এইখানে যে আমি এফ বি লিখেছি, এই এফ বির জায়গায় আমি এফ পি লিখতে পারি, কারণ এফ বি এফ পি এর সাথে প্রায় সমান। আমরা কি প্রমাণ করেছিলাম? সিএফ সমান এফ বি, এটা আমরা প্রমাণ করেছিলাম, কারণ ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই এফ বির জায়গায় আমি কি এফ পি লিখতে পারি? কেন পারবো? যেহেতু উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এফ বি এর মান আর এফ পি এর মান প্রায় সমান হয়, তার জন্য আমি এফ বির জায়গায় এফ পি লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সিএফ সমান সমান এই এফ বির জায়গায় আমি কি লিখলাম? এফ পি। এটা কিন্তু সঠিক, একদম 100% কারেক্ট, এটা কিন্তু কখনো না, এটা 99% কারেক্ট। কারণ এফ বির মান এফ পির সাথে সমান কখনোই নয়, যেহেতু প্রায় সমান, তার জন্য এফ বির জায়গায় আমি এফ পি লিখতে পারি, এফ পি লিখতে পারি।
তাহলে আমি কি করলাম, সিএফ সমান এফবি ছিল, আমি তারপরের লাইনে লিখলাম অতএব সিএফ সমান এফপি, এফবির জায়গায় এফপি লিখলাম। কেন? কারণ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটা নিয়ার ইকুয়াল টু। ক্লিয়ার? চলো এবার ভালো করে তাকাও, দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি প্রমাণ করলাম, সিএফ সমান এফপি। তাহলে সিএফ মানে কোনটা, এটা, এফপি মানে কোনটা, এটা। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সমান। ঠিক আছে, চলো কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? কোনো অসুবিধা নেই। ওপরটা একটু মুছে দিই, ওপরটা একটু মুছে দিই। ঠিক আছে, এই দুটো লাইন মুছে দিচ্ছি। ঠিক আছে, লিখে নিচ্ছি আশা করি। চলো এতদূর পর্যন্ত প্রমাণ আমার হয়ে গেছে। তাহলে আমি ফাইনালি এতদূর পর্যন্ত প্রমাণ করে ফেলেছি যে সিএফ আর এফপি এর মান সমান। এই সিএফ আর এফপি এর মান সমান। চলো এবার আমি লিখছি, ছবি থেকে লিখছি, চিত্রানুযায়ী, ছবি অনুযায়ী আর কি, একটু ভালো ভাষায় লিখছি আর কি। চিত্রানুযায়ী, ছবি অনুযায়ী লিখলে কেমন একটা বাজে বাজে পারা লাগছে, তার জন্য চিত্রানুযায়ী। ঠিক আছে, সুন্দর একটা ভাষা। তো চিত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, তাকাও, সিপি, সিপি সমান কি লিখতে পারি, সিএফ প্লাস এফপি, সিএফ প্লাস এফপি লিখতে পারি। এই যে সিপি, এই দূরত্বটা কি করে পাচ্ছি, এই দূরত্বের সঙ্গে এই দূরত্বটাকে যোগ করলেই তো আমি পেয়ে যাবো সিপি সমান এই যে টোটাল দূরত্বটা সমান কি, এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা। তাহলে সিপি সমান সিএফ প্লাস এফপি লিখতে পারি ছবি অনুযায়ী। ছবি দেখে আমি লিখছি যে সিপি সমান সিএফ প্লাস এফপি। ক্লিয়ার? এইবার তুমি একটু আগেই দেখো প্রমাণ করেছো এই সিএফ এর ভ্যালুটা এফপির সাথে সমান, সিএফ এর ভ্যালুটা এফপির সাথে সমান। তাহলে এই যে সিএফ এর ভ্যালুটা কার সাথে সমান, এফপির সাথে সমান। তাহলে সিএফ এর জায়গায় আমি কি করব, এই এফপির ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে সিপি সমান, সিএফ এর জায়গায় ভ্যালু বসাচ্ছি কার, এফপি। তাহলে এফপি প্লাস এফপি, তাহলে সিপি সমান এফপি প্লাস এফপি সমান কি 2 ইন্টু এফপি লিখতে পারি, 2 ইন্টু এফপি। সিপি মানে কি, সিপি মানে তাকাও, সি মানে বক্রতা কেন্দ্র, পি মানে মেরু। বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব তাকেই আমরা বলি বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা স্মল আর দিয়ে লিখি। তাহলে সিপির জায়গায় আমি লিখে দিলাম স্মল আর সমান 2 ইন্টু এফপি। এফপি মানে কি, এই দূরত্বটা, অর্থাৎ মুখ্য ফোকাস থেকে মেরুর দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি, ফোকাস দূরত্ব। তাহলে এফপির জায়গায় আমরা লিখে দিলাম এফ। প্রমাণ হয়ে গেল, আর ইজ ইকুয়াল টু 2f। দেখো এটা কি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, সিপি সমান 2 ইন্টু এফপি। প্রমাণ হয়ে গেল, সিপি সমান 2 ইন্টু এফপি। সিপি মানেই বক্রতা ব্যাসার্ধ, তো আমি লিখে দিলাম আর। এফপি মানেই ফোকাস দূরত্ব, তো আমি লিখে দিলাম এফ। তাহলে আর ইজ ইকুয়াল টু 2f। প্রমাণ কমপ্লিট। কোনো সমস্যা অবতল দর্পণের ক্ষেত্রে? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, মানে ফোকাস দৈর্ঘ্যের ডবল হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের ডবল হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বা আমরা বলতে পারি যে এই যে সি আর পি, এই দুটো বিন্দু ঠিক মাঝে অবস্থিত হবে ফোকাস বিন্দুটা, এই ঠিক মাঝে অবস্থিত হবে কে, ফোকাস বিন্দুটা। কারণ কি, এফপির ডবল হচ্ছে সিপি, এফপির ডবল হচ্ছে সিপি, তো সি আর পি বিন্দু বক্রতা কেন্দ্র আর মেরুর ঠিক মাঝে অবস্থিত হবে কে, মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দুটা। ঠিক হ্যাঁ, কোনো অসুবিধা? তোমাকে যদি পরীক্ষায় প্রমাণ করতে দেয় প্রমাণ করো আর ইজ ইকুয়াল টু 2f, তাহলে তুমি অবতল দর্পণের জন্যও করতে পারো, উত্তল দর্পণের জন্যও করতে পারো। কিন্তু যদি বলে দেয় অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইজ ইকুয়াল টু 2f, তাহলে অবশ্যই অবতল দর্পণ ভেবে কিন্তু প্রমাণটা করতে হবে। ঠিক আছে, চলো আবার এরকমও প্রমাণ দিতে পারে, অবতল দর্পণের জন্য প্রমাণ করো f ইজ ইকুয়াল টু আর বাই 2, f ইজ ইকুয়াল টু আর বাই 2। তখন তোমার মনে হবে যা, এটা তো স্যার করায়নি, f ইজ ইকুয়াল টু আর বাই 2 এরকম তো প্রমাণ আমরা পড়িনি, এরকম তো ছিলই না সিলেবাসে। সিলেবাসে ছিল আর ইজ ইকুয়াল টু 2f, তাহলে কোথা থেকে দিল f ইজ ইকুয়াল টু আর বাই 2? এরকম প্রমাণ তো আমরা কোনোদিন শিখিনি, এরকম মনে হতে পারে, এরকম কিন্তু ব্যাপারটা না। তাকাও, আর ইজ ইকুয়াল টু যদি 2f হয় তাহলে f সমান কত হবে, আর ইজ ইকুয়াল টু যদি 2f হয় তাহলে আমরা উল্টো দিকে এটাও তো বলতে পারি 2f সমান r, তাহলে f সমান কত, f সমান r বাই 2 বলতেই পারি তো। তাহলে যদি প্রমাণ করতে দেয় f ইজ ইকুয়াল টু আর বাই 2 প্রমাণ করো, তাহলে এতদূর পর্যন্ত প্রমাণ করতে হবে, করার পর এই দুটো লাইন একটু এক্সট্রা লিখতে হবে, একটু কষ্ট তোমাকে করতে হবে দুটো লাইন লিখে। ঠিক আছে, বোঝা যাচ্ছে?
চলো তাহলে পরীক্ষায় যদি প্রমাণ করতে দেয় r ইজ ইকুয়াল টু 2f, প্রমাণ করতে পারবো। যদি পরীক্ষায় প্রমাণ করতে দেয় প্রমাণ করো f ইজ ইকুয়াল টু r/2, সেটাও প্রমাণ করতে পারবো। অ্যাকচুয়ালি এটা আর এটা তো একই ইকুয়েশন, এখানে r সমান লিখেছি, ওখানে f সমান লিখেছি। ঠিক আছে, মুছে দিই এটা। পরের ক্লাসে আমরা কি করব, উত্তল দর্পণের জন্য এই প্রমাণটা করব। এই প্রমাণটাই করব, r ইজ ইকুয়াল টু 2f উত্তল দর্পণের জন্য। এটা কার জন্য করলাম? অবতল দর্পণের জন্য। পরের ক্লাসে করব উত্তল দর্পণের জন্য। ক্লিয়ার? চলো তাহলে দুটো অঙ্ক করে ফেলি, ছোট ছোট দুটো অঙ্ক করে ফেলি, তাহলেই মোটামুটি আজকের ক্লাস শেষ। আর এই অঙ্কগুলো একটু দেখে নেবে, কারণ এগুলো তোমরা এমনিই পারবে, অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু আসে। এরকম তোমাকে প্রশ্ন দেবে যে যদি কোনো একটি অবতল দর্পণের বক্রতা ফোকাস দৈর্ঘ্য, এরকম ধরো কোনো একটা প্রশ্ন দিয়েছে, কোনো অবতল দর্পণের 1 নাম্বার প্রশ্ন, কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধরো এরকম দিয়েছে 20 সেন্টিমিটার, তবে দর্পণটির বক্রতা ব্যাসার্ধের মান কত? বক্রতা ব্যাসার্ধ কত? এগুলো এমসিকিউতে দেয়। এমসিকিউ প্রশ্নে এই ধরনের দেখবে প্রশ্ন থাকে, সালের প্রশ্নতেও এরকম প্রশ্ন আছে যে কোনো দর্পণের যদি ফোকাস দৈর্ঘ্য হয় 20 সেন্টিমিটার, তাহলে ওই দর্পণটার বক্রতা ব্যাসার্ধের মান কত? তাহলে তুমি কি করবে, অঙ্কটা পড়লে, দিয়ে অঙ্ক থেকে দেখো কি দেওয়া আছে, কোনো দর্পণের, অবতল দর্পণের কি দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি? ফোকাস দৈর্ঘ্যকে আমরা এফ দিয়ে লিখি। তাহলে এফ এর মান বলে দিয়েছে কত? 20 সেন্টিমিটার। কি বলছে, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। তাহলে আর এর মান কি জিজ্ঞাসা করছে, তাহলে আমাকে এফ এর মান বলে দিয়েছে, আর এর মান জিজ্ঞাসা করছে। কোনো ফর্মুলা জানি? অবশ্যই জানি, আজকেই প্রমাণ করেছি। কি ফর্মুলা? আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে আর ইজ ইকুয়াল টু 2f, এফ এর ভ্যালু আমি জানি 20, তাহলে আর এর ভ্যালু কত হবে? তাহলে আর সমান হয়ে যাবে 2 ইন্টু এফ এর জায়গায় মানটা বসিয়ে দাও 20, তাহলে আর ইজ ইকুয়াল টু 40। একক কি হবে? সেন্টিমিটার। দূরত্ব তো, বক্রতা ব্যাসার্ধ মানে কি? একটা দূরত্বকে বোঝাচ্ছে। তো যদি এফ এর একক এখানে সেন্টিমিটার হয়, তো এখানেও আর এর একক কি হবে? সেন্টিমিটার হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা? চলো পরের অঙ্ক। ধরো এরকম একটা অঙ্ক আছে, ওই ভাষা আমি আর লিখছি না, এত লেখা খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? তো আমি একদম সহজে অঙ্কটাকে বলছি, ভাষাই তোমাদের হয়তো পরীক্ষায় থাকবে। ধরো এরকম একটা প্রশ্ন দিয়েছে যে কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধের মানটা বলে দিয়েছে। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধের মান ধরো তোমাকে বলে দিয়েছে, সাপোজ ধরো 15 সেন্টিমিটার। তাহলে তোমাকে বার করতে বলছে ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত। ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত, এরকম একটা প্রশ্ন দিয়েছে। কোনো একটি দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তাহলে ওই দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? কি করে করব? বিশাল শক্ত অঙ্ক, ওটাও না। কিভাবে সলভ করব? বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। তাহলে আর এর ভ্যালু বলে দিয়েছে কত? 15 সেন্টিমিটার। তারপর কি বলেছে? ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বকে আমরা কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি। তাহলে এফ সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আর বলে দিয়েছি, এফ বার করতে বলেছে, তাহলে আর আর এফ এর সম্পর্ক কি? আজকেই প্রমাণ করলাম আমরা, কি আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে আর ইজ ইকুয়াল টু যদি 2f হয়, আমাকে তো এফ ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু r/2। এই দুইটা গুণ আছে, এপারে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে r/2 সমান এফ, বা আমরা বলতে পারি এফ সমান r/2। যার মান বার করতে হবে তাকে বাঁ দিকে রাখবো। তাহলে এফ সমান, আর এর জায়গায় মান বসিয়ে দাও, কত? 15। তাহলে 15/2। তাহলে 15/2 সমান কত? 15কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 7.5 সেন্টিমিটার। তাহলে ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। তো এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় থাকে। বক্রতা ব্যাসার্ধ বলে দিলে ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে, ফোকাস দৈর্ঘ্য বলে দিলে বক্রতা ব্যাসার্ধ বার করতে বলে। ইজিলি আর ইকুয়াল টু 2f ফর্মুলা অ্যাপ্লাই করব, অঙ্ক সলভ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা অবতল দর্পণের জন্য প্রমাণ করলাম আর ইজ ইকুয়াল টু 2f।
পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে উত্তল দর্পণের জন্য প্রমাণ করব R ইজ ইকুয়াল টু 2F। তাহলে চলো দেখা হবে এবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।